সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি কারণ আমরা মরেই গিয়েছি, এটা আমরা বারবার বলে দিলাম। এই যে একটি লোকের বক্তব্য তোমরা শুনলে, এই লোকটি হচ্ছে 2016 সালের প্যানেলে চাকরি হারানো শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে একজন। তার নাম হচ্ছে মেহবুব মন্ডল। আর তার যে বক্তব্যটা শুনে কিছুটা মনে হচ্ছে না হুমকি দিচ্ছে, কিন্তু এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু মনের ভিতরে যে অনেকটা কষ্ট দুঃখ, সেখান থেকে কিন্তু এই কথাগুলো আসছে। আর কালকে কিন্তু এই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আর সেখানে যাওয়ার আগে আজকে শহীদ মিনারের সামনে তারা একসাথে জড়ো হয়েছিলেন এবং তারা প্রেস কনফারেন্স করেন, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আগের দিনই তারা প্রেস কনফারেন্সে আর কি বললেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্ত, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য যদি কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা না বের করলে ভোটে কাউকে লড়তে দেব না, সব দলকে হুঁশিয়ারি চাকরি হারাদের। তো কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায়টা এসেছিল, তার ফলে 2016 সালের প্যানেলের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু চাকরি চলে যায়। তার মধ্যে 26,000 বলা হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি সংখ্যাটা হচ্ছে কি 25,752 জনে চাকরি চলে যায়। আর তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেন নবান্ন থেকে, এবং সেখানে জানা যায় যে কালকে মানে সোমবার দিন 7ই এপ্রিল কিন্তু চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু তার আগের দিনই কিন্তু চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক যে কর্মীরা আছেন তারা শহীদ মিনারের নিচে জড়ো হলেন এবং তারা প্রেস কনফারেন্স করলেন। এবং প্রেস কনফারেন্স করে কিন্তু তারা বললেন প্রথমতই যে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা এসছে সেই রায়টা কিন্তু তারা মানছেন না, এই রায়টা নাকি কিছুটা তাদের কাছে মৃত্যুদণ্ডের সামিল। তো এই নিয়ে তারা কি বলেছেন সেটা তোমরা শুনে নাও। আপনারা যদি জাজমেন্টটা পড়েন তাহলে দেখবেন সেখানে সেই জাজমেন্টে স্পষ্ট দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে, একটা টেন্টেড এবং একটা নন টেন্টেড। সেখানে বলা হয়েছে যে কারা টেন্টেড, যারা টেন্টেড তারা কোনো পরীক্ষায় পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বলা হয়েছে যে তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আর একটা অংশ যারা আনটেন্টেড তারা এজ রিল্যাক্সেশন পাবে, এবং তাদের মধ্যে যদি কেউ পূর্বে কোনো চাকরি থেকে এসে থাকে তারা সেই চাকরিতে ফেরত যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সুপ্রিম কোর্ট এই অবজারভেশন তৈরি করলো যে দুটো ক্যাটাগরি আছে, সে বুঝতে পারলো, কিন্তু তারপরে সে কি করলো, সে জাজমেন্টটা এমন ভাবে দিল যে সমস্ত প্যানেলটা ক্যান্সেল। আর শুধু তাই নয়, আপনারা দেখছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে কি দিল, একজন জাজের ঘর থেকে টাকা বেরোলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, আর আমার বিরুদ্ধে যা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারলো না আমাকে কুরবানি করে দেওয়া হলো। বাহ, দারুণ বিচার ব্যবস্থা, আর আমাকে সেটাকে মেনে নিতে হবে। এরপর সেই চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল যিনি আছেন তিনি কিন্তু বললেন যে তাদের যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এইটা নিয়ে কিন্তু বিরোধী দল এবং সরকার এক রকমের সিম্প্যাথিক গেম খেলছে, যেটা কিনা একদমই ঠিক করছে না। আর তারপরেই কিন্তু তিনি বলেন যে তারা যদি তাদের চাকরি ফেরত না পায় তাহলে তারা কিন্তু কাউকে কোনো দলকে ভোটে লড়তে দেবে না। আপনারা এটাও জানেন এই জাজমেন্টের পরে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং রাজ্য সরকার সবাই একটা কান্না কাঁদছেন, মরা কান্না। মানে আমার লাশের উপর দাঁড়িয়ে আমাকে নিয়ে একটা সিম্প্যাথি মার্কেটিং করছে। আমরা রাজ্য সরকারকে দেখলাম দিনের দিনে একটা প্রেস বিবৃতি দিল এবং আমাদেরকে ডাক দিল যে আপনারা ইনডোর স্টেডিয়ামে আসুন। আমরা যাব না? যাব, আমরা অবশ্যই যাব। রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমরা যাব। কারণ আমার যে আজকে মৃত্যুটা দেখা মানে প্রতিষ্ঠিত হলো, সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কারণ প্রথম যে ঘটনাটা ঘটেছিল দুর্নীতির, সেই দুর্নীতিটা প্রতিষ্ঠান থেকে হয়েছে। আমাকে মানে খুন করার যে ষড়যন্ত্র সেটা এখান থেকে তৈরি হয়েছিল। তাই সেখান থেকেই বাঁচার রাস্তাটা আমরা তাদেরকে বলছি যে কিভাবে বাঁচাবেন আমাদেরকে সেটা আপনি বুঝুন, আপনারা বুঝুন, আমাদের বোঝার দরকার নেই কোন ফাঁক দিয়ে কিভাবে বাঁচাবেন। যারা আমরা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের, সেইটাই বলতে আমরা যাব। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে।
আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন গোলাতে দেব না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। এটা আমরা বারবার বলে দিলাম। কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে বৈঠক হবে, সেখানে তারা একটাই দাবি রাখবে যে তারা জানে না বাই হুক অর বাই ক্রুক যে কোনো ভাবে কিন্তু তারা তাদের চাকরিটা ফেরত চায়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করবেন কি না করবেন সেটা কিন্তু তারা দেখতে যাবেন না, কারণ মুখ্যমন্ত্রী বলছেন এখানে অনেক পাওয়ার, তিনি তাদের চাকরি ফেরত দিতে পারে এমনই তারা মনে করছে। আমরা কালকে যাচ্ছি, আমরা গিয়ে আমরা শুধু এটাই বলতে চাইছি যে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীকে দেখেছি, তার আধিকারিক বা তার কোনো নেতা মন্ত্রীর উপর আক্রমণ এলে রাতারাতি তিনি যে প্রতিক্রিয়া সৃষ্টি করেন, আমার ন্যায় বিচারের জন্য তাকে সেই প্রতিক্রিয়া দেখাতে হবে। তিনি কোথায় কিভাবে কোন রাস্তা বের করবেন, তার কাছে ল সেল আছে, তার কাছে অনেক আইপিএস আইএস অফিসার আছে, তিনি বার করুক সূত্র। আমার চাকরি ফেরত চাই, আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই। আমি কোন নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে সিবিআইয়ের দ্বারা। আর সুপ্রিম কোর্টেরও পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ন্যাচারাল জাস্টিস, আপনাদের যে চরিত্র এতদিন ধরে মানুষ দেখে এসছে, সেই চরিত্রের জায়গাটা আপনারা বদল করবেন না। মানুষ যেন এটা না ভাবে যে সত্যি সত্যি আর কোথাও ন্যায়ের জায়গা বেঁচে নেই, সব ন্যায়ের জায়গা শেষ হয়ে গেছে, এটা যেন না। আর এরপর আরেকজন লোক এখন উপস্থিত ছিলেন, তিনি শিক্ষক না শিক্ষাকর্মী আমি জানি না, কিন্তু তার বক্তব্য দিয়ে একটা জিনিস উঠে গেল, সেটা হচ্ছে গিয়ে কালকে যে বৈঠক, সেই বৈঠকে নাকি যারা যোগ্য তাদের সঙ্গে নাকি যারা অযোগ্য তারাও নাকি সেখানে উপস্থিত থাকতে পারে। আর সেইটা যদি হয় তাহলে কিন্তু এই যে যারা এই শহীদ মিনারের নিচে উপস্থিত এবং যারা যোগ্য তারা কিন্তু জিনিসটাকে একদম ভালোভাবে নেবে না। আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে, কিন্তু আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি, তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনীগুলো বলে আসা হয়েছে 26,000-এর চাকরি বাঁচাবো, 26,000-এর চাকরি বাঁচাবো, এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই 19,000-এর কাছাকাছি যে সংখ্যাটা, তাদের চাকরিটা হারাতে হলো। তো এখন সবার চোখ কিন্তু কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক যাদের চাকরি চলে গেছে তাদের যে বৈঠক হয়, আর সেই বৈঠকের পরে কি রেজাল্ট বেরায় সেটার দিকে সবাই কিন্তু এখন আপাতত তাকিয়ে আছে। তো আমরা সবাই আশা করব যে কালকে এই যে বৈঠকটা হবে এবং এই বৈঠকের যাতে একটা পজিটিভ রেজাল্ট বেরায়। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, ভিডিওকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।